আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের কথা অনুষ্ঠানে। এবার এই কোরবানির ঈদের আগে একটা নিউজ বিভিন্ন জায়গায় আমি দেখেছি, বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি। আমাদের অনেকে এটা নিয়ে ইউটিউবেও নিজস্ব মন্তব্য করেছেন, অনেক ভিডিও হয়েছে। তো সেই নিউজটা হলো যে 15 লাখ টাকা দামের একটি ছাগল, অথবা যদি আমি অন্যভাবে বলি যে একটা ছেলে এই ছাগলটা কিনে সে এটা নিয়ে একটা ভিডিও করেছে, এবং ভিডিও প্রথমে কোনো পত্রিকায় ছাপা হয়েছে দাম হলো 15 লাখ টাকা, কোনো পত্রিকায় ছাপা হয়েছে দাম হলো 12 লাখ টাকা। এটা কিনেছে কে? মুশফিকুর রহমান ইফাত নামে একটা ছেলে, ইয়াং একটা ছেলে, খুব একটা বয়স্ক না। এই মুশফিকুর রহমান ইফাত এই ছাগলটা কিনে সে একটা ভিডিও করেছে, এবং সেই ভিডিওতে বলেছে যে সে এই ছাগলটা কিনে সে খুব খুশি। এরকম বিভিন্ন পত্রিকায় আমি এই নিউজটা দেখেছি। আমি 3টে জাতীয় দৈনিকের কথা বলতে পারি যেটা আমি নিজে দেখেছি, অন্য আরও অনেক দৈনিকে ছাপা হয়েছে বলে অনেকে বলেছে। আমি যে 3টে পত্রিকায় দেখেছি সেই 3টা হলো দেশ রূপান্তর, ইনকিলাব এবং ভোরের পাতা। এগুলির অনলাইন এডিশনে আমি এই নিউজটা দেখেছি। তো সবাই যে জিনিসটাকে গুরুত্ব দিয়েছে, সেই গুরুত্ব দেওয়ার বিষয়টা হলো যে এই ছেলেটা কে আসলে। তার বাবা হলো জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআরের একজন কর্মকর্তা মতিউর রহমান। এটা সবাই প্রথমে বলেছে। এটা নিয়ে হইচই হওয়ার পর ঘটনা ঘটেছে কয়েকটা। প্রথমত একটা ঘটনা হলো যে এই ছাগলটা পরে আসলে বিক্রি হয়নি। ইফাত সেই ছাগলটা আর ওখান থেকে ডেলিভারি নেয়নি, যেখান থেকে তারা কিনেছিল, ওই যে সাদেক অ্যাগ্রো, তার কাছ থেকে সে এটার ডেলিভারি নেয়নি। বাট তাদেরকে সে কিন্তু 1 লাখ টাকা অগ্রিম দিয়ে এসেছিল। একটা ছাগলের দাম 12 লাখ টাকা দিয়ে সে ঠিক করেছিল, 1 লাখ টাকা অগ্রিমও দিয়ে এসেছিল, কিন্তু সেটা নেয়নি। তার সেই টাকাটা নিশ্চয়ই এখন বাজেয়াপ্ত হয়ে যাবে। এটা হলো একটা জিনিস। দ্বিতীয় জিনিসটা হলো যে আমার নিউজটা প্রথম দিকে দেখে মনে হলো ছাগল নয়, মূল বিষয়টা দাঁড়াচ্ছে হলো মতিউর রহমান, ওনার কথিত পিতা, যে এত টাকা। এবং সেখানে এটাও বলা হয়েছিল কেবল ছাগলই না, এই সাদেক অ্যাগ্রো থেকে ইফাত নাকি 23 লাখ টাকা দিয়ে এর সঙ্গে একটা গরুও কিনেছে, এবং এছাড়া সে আরও 3টা গরু কিনেছে, যার নাকি প্রায় 26 লাখ টাকা, 60 লাখ টাকা সে পশু ক্রয় করেছে এই কোরবানি দেওয়ার জন্য। এই সাথে এগুলি নানা নিউজ বিভিন্ন জায়গায় এসেছে। এবং আমি একটা নিউজ পড়েছিলাম যে তারা সাংবাদিকটা তার ধানমন্ডির বাসায় গিয়েছে, যে দেখছে যে ছাগলটা নাকি নিচতলায় ওখানে রাখা ছিল বলে জেনেছে, তখন থেকে সেটা সরিয়ে নেওয়া হয়েছে মোহাম্মদপুরে। আবার এই সমস্ত নানা কাহিনী ছাপা হয়েছিল। পরে জানা গেল এই সব নিউজই ভুয়া। কেমন? প্রথমত সাদেক অ্যাগ্রো বলেছে ছাগলটা তাদের কাছ থেকে নেওয়াই হয়নি, ছাগলটা তাদের কাছেই রয়ে গেছে। ওই ছাগলটা কি জাতের ছাগল, উচ্চ বংশীয় ছাগল না কি বংশীয় ছাগল, এগুলি নিয়ে তারা তাদের বাণিজ্যিক প্রচার চালিয়েছে। দ্বিতীয় কথা হলো মতিউর রহমান সাহেব দাবি করেছেন যে ইফাত, তার তো ছেলে নাই, ইফাত নামের কাউকে উনি চেনেন না, যে ছেলেটার ছবি দেওয়া হয়েছে তাকেও উনি চেনেন না। এই হলো ঘটনা। এখন জিনিসটা দাঁড়ালোটা কি? যে নিউজটা করা হয়েছে, আজকে আবার একটা জিনিস দেখলাম, দেশ রূপান্তর এবং ইনকিলাবে দেখলাম, গুগলে কিন্তু ওই নিউজটা দেখাচ্ছে। গুগলে আপনি যদি সার্চ দেন তাহলে ওই নিউজটা কিন্তু পাবেন। দেশ রূপান্তর এবং কথা বলা হয়েছে, লিঙ্কের কথা। আপনি ওই লিঙ্কে ক্লিক করলে দেখবেন যে নিউজটা আর পাওয়া যাচ্ছে না, ইনকিলাবও পাওয়া যাচ্ছে না, দেশ রূপান্তরও পাওয়া যাচ্ছে না। তার তারা নিউজটা উঠিয়ে নিয়েছে। ভোরের পাতা এখনও ওঠায়নি, অত কেউ দেখে না বলে হয়তো ওঠায়নি। তো যে নিউজ আপনি রাখতে পারবেন না সেটা প্রকাশ করতে যান কেন? ভেরিফাই করতে পারেন নাই তো কেন এই ধরনের সেন্সেশন ক্রিয়েট করেন? এই পত্রিকা দুটির কর্তৃপক্ষের প্রতি আমার জিজ্ঞাসা, যে নিউজের কোনো সত্যতা আপনার কাছেই নাই,
সেটা আপনি কেন করেন? এখানে একটা মানসিকতার ব্যাপার আছে, যে জিনিসটা আমি বলতে চাই। আসলে দেখুন, গত কয়েকদিন ধরে কিন্তু আমরা দেখছি যে নানা ধরনের পুলিশ কর্মকর্তাদের অবৈধ অর্থ, বিপুল পরিমাণ অর্থ, এগুলি নিউজ ছাপা হচ্ছে। তার মধ্যে এখন যদি রাজস্ব কর্মকর্তার একজন ব্যক্তি হিসেবে, একজন উচ্চপদস্থ কর্মকর্তার সন্তান এরকম বিপুল অর্থ বেপরোয়াভাবে খরচ করে, সেটাও কিন্তু মানুষের কাছে এক ধরনের গ্রহণযোগ্যতা পায়। এবং আমাদের মধ্যে একটা মন মানসিকতা তৈরি হয়ে গেছে আমাদের সাধারণ মানুষের মধ্যে, আমরা যেন বিশ্বাস করার জন্য একেবারে মুখিয়ে আছি যে এই লোকগুলো সবাই করাপ্ট। এবং এই করাপশনের খবর পেলে আমরা কিন্তু একটা মুখরোচক একটা ইস্যু পেয়ে যাই। ঈদের ছুটি ছিল, এই ছুটিতে নিশ্চয়ই এই আলোচনাটা অনেকে করেছেন, একটা আনন্দ পেয়েছেন, মজা পেয়েছেন, এটা একটা বিষয় আছে। আবার দ্বিতীয়ত, মানুষ এগুলো বিশ্বাসই বা করে কেন? এটা করারও কিন্তু কারণ আছে। আসলেও তারা সবসময় যা দেখে, তারা কিন্তু দেখে এই রাজস্ব, এই যে ট্যাক্স, ইনকাম ট্যাক্স, এই যে পুলিশ, এই দুদক, এ সমস্ত কর্মকর্তাদের তারা তো দেখে। কারণ এই কর্মকর্তাগুলি তো বিদেশ থাকে না, দেশেই তো থাকে। তাদের অর্থনৈতিক বেতন কত সেটাও জানে, এবং তাদের শান শওকতে চলাফেরা সেটাও দেখে। দেখে তাদের মধ্যে কিন্তু এক ধরনের সন্দেহ তৈরি হয় এই লোকগুলি সম্পর্কে, যে কারণে এই ধরনের এক লোক এই কাজটা করেছে বলার সঙ্গে সঙ্গে মানুষ বিশ্বাস করতে শুরু করে। এবং যেহেতু তাদের অনেক টাকা, তাদের তো বিরুদ্ধে কিছু করতে পারে না, যখন দেখে তারা এরকমভাবে সামাজিকভাবে অপদস্থ হচ্ছে, তখন সাধারণ মানুষ এক ধরনের আমোদ অনুভব করে। এটাও কিন্তু একটা মানসিকতার ব্যাপার। এই মানসিকতার জন্য আপনি সাধারণ মানুষকে দায়ী করতে পারেন, সেটা ঠিক হবে, কিন্তু পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে এই ধরনের মানসিকতা তৈরি করার জন্যও কিন্তু এই সমস্ত প্রফেশনের লোকগুলিও যথেষ্ট রকম দায়ী। কাজেই আমার মনে হয় আমাদের মিডিয়াগুলো এটা নিয়ে এক ধরনের গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়েছে। তাদের মধ্যে আমি দেখেছি, অনেক পত্রিকার মধ্যে আমি দেখেছি এক ধরনের আপনার মানে অসুস্থ প্রতিযোগিতা থাকে যে কে কার আগে একটা নিউজ প্রকাশ করতে পারবে। তারা ভেরিফাই করে না, চেক করে দেখে না যে ঘটনাটা কি আসলেই সত্য নাকি মিথ্যা। চেক করার সময় নেই, আগে দিয়ে দাও, যদি পরে যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমি এটা উইথড্র করব। এই যে মানসিকতাটা, এটাকে আসলে জার্নালিজম বলে না ভাই। ইনক্লাবে যিনি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছেন, দেশ রূপান্তরে যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছেন, তাদের প্রতি আমি সবিনয় বলবো, ভাই এটাকে জার্নালিজম বলে না। আপনারা যেটা করছেন, দিস ইজ নট জার্নালিজম। আপনারা বড় সাংবাদিক হয়ে গেছেন, কোনো সন্দেহ নাই, এটাকে সাংবাদিকতা বলে না। খোঁজখবর নেন, খোঁজখবর নিয়ে করেন। এখন আরেকটা কথা বলি, সেটা হলো এই যে ইফাত ছেলেটা, এই ছেলেটা কে? দেখুন, উনি কিন্তু 1 লাখ টাকা বায়না করেছেন, সেই টাকাটা কিন্তু উনি ফেরত পাবেন না। সাদেক এগ্রোর যিনি মালিক মিস্টার ইমরান, উনি বলেছেন যে যদি টাকা যেহেতু তারা নিতে আসেনি, বায়না করে গেছে, এটা আমি বিক্রি এখন আর করতে পারতাম না, অনেক গ্রাহক আমার ছিল, তো উচ্চ বংশীয় ছাগল, এখন তো আমি বিক্রি করতে পারলাম না, কাজে 1 লাখ টাকা ওকে আর ফেরত দেওয়া হবে না। এবং ইফাত কিন্তু টাকাটা ফেরত নিতে আসেও নাই। দেখেন, 1 লাখ টাকা ফেরত নিতে আসে না কেউ, তাহলে তার কত লাখ টাকা আছে যে 1 লাখ টাকা তার কাছে কোনো টাকাই না। বিষয়টা কিন্তু ভেরি ইন্টারেস্টিং। আবার ইফাত সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না, আমি ফেসবুকে দেখলাম যে ইফাতের কিছু ছবি দেখলাম। সেই ছবিগুলো কী ধরনের? সেই ছবিগুলির মধ্যে অনেকগুলো ছবি আছে যেখানে এটা মানে অর্থের এবং প্রাচুর্যের একটা বহিঃপ্রকাশ তার ছবিগুলোর মধ্যে ছিল। সে বিভিন্ন রকম মানে দামি দামি গাড়ি, যেমন ল্যান্ড ক্রুজার, হোন্ডা সিভিক, ক্রাউন, মেজেন্টা, এই ধরনের বিলাসবহুল গাড়ির সামনে দাঁড়িয়ে উনি অনেক ছবি ফেসবুকে দিয়েছেন। এটা আমি অন্যদের ফেসবুক থেকে পেলাম, সেটা আমি আপনাদের দেখাচ্ছি কিছু একটা, তো সেইগুলো দিয়েছি। তার মানে কি, আমার অনেক টাকা আছে এটা প্রকাশ করার মধ্যে সে এক ধরনের বাহাদুরি অনুভব করে। কিন্তু আমার প্রশ্ন হলো, এই ছেলেটার যে বয়স, তার তো এত টাকা উপার্জন করার সক্ষমতা থাকার কথা নয়, তাহলে এটা তার ফ্যামিলির টাকা অথবা তার বাবার টাকা। তো তার বাবাটা কে? মতিউর রহমান তো বাবা হিসেবে তাকে বলছে না সে আমার সন্তান, তাহলে ইফাতের বাবাটা কে? এটা মনে হয় আমার খোঁজা দরকার একটুখানি, যে উনার এত টাকা কোত্থেকে আসলো যে ওনার ছেলে এক এক দিন এক এক গাড়িকে নিয়ে পোজ দেয়। একবার হুন্ডা সিভিক নিয়ে পোজ দেয়, ক্রাউন মেজেন্টা গাড়ি নিয়ে পোজ দেয়, ছাগল নিয়ে পোজ দেয়। তো
তো এই বাবাটাকে মানে এই বড় ছাগলটা কে আসলে, এটা জানার খুব ইচ্ছা। 2 নম্বর কথা হলো যে ভাই, আমরা কিন্তু দেখেছি এবার অনেকেই নানা ধরনের গরু, দামি দামি গরু একটা প্রতিযোগিতার মতো করে দিয়েছেন, এবং এটা বাহাদুরি একটা। এই বাহাদুরিটা না আমার কাছে মাঝে মাঝে মনে হয় এটা এক ধরনের অশ্লীলতা। আপনার টাকা আছে, যদি কিছু করতে চান মানুষের জন্য করেন, কিন্তু এই ধরনের অশ্লীল আচরণ কেন করেন? যে আমি এত টাকা দামের, এত বেশি দামে গরু দিলাম, এটা এক ধরনের অশ্লীলতা। তৃতীয় একটা সন্দেহের কথা বলে শেষ করি। আসলেই কি সাদেক এগ্রোর কাছ থেকে কেউ এই ছাগলটা কিনতে চেয়েছিল, নাকি পুরোটাই সাদেক এগ্রোরই এক ধরনের বিজনেস স্টান্টবাজি? সেটাও কিন্তু হতে পারে। হয়তো এই চরিত্রটাই অলিক, কে জানে, আমি ঠিক শিওর না। তবে এই বিষয়গুলোর একটা নিরসন হওয়া দরকার বলে আমার কাছে মনে হয়, যে আসলে কে এই ইফাত, জানা দরকার। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।